ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির আমরা ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্ট মানে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং শুরু করেছি। আজকে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের পার্ট 2 ভিডিও। আগের দিন আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু টপিক পড়েছিলাম। তো আগের দিন আমরা কি টপিক পড়েছিলাম সেগুলো আগে একটু বলে নিই। আগের দিন আমরা প্রথম পড়েছিলাম ডেফিনেশন অফ অ্যাকাউন্টেন্সি, ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, এরপর অবজেক্টিভস অফ অ্যাকাউন্টিং, তারপরে অ্যাডভান্টেজেস অফ অ্যাকাউন্টিং, লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, টাইপস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আর ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অ্যান্ড দেয়ার নিডস। এই টপিকগুলো আমরা আগের ভিডিওয়ে মানে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের পার্ট 1-এর ভিডিওয়ে পড়ে নিয়েছি। আজকে পার্ট 2 ভিডিওতে আমরা এর পরের থেকে আলোচনা করব। আজকে আমরা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব নিকাশ তথ্যের গুণগত বৈশিষ্ট্য। কি কোয়ালিটেটিভ ইনফরমেশন থাকে দেখো, আমি এখানে ছকের সাহায্যে লিখেছি। তোমরা পরীক্ষায় যখন লিখবে তখন কিন্তু অবশ্যই এক্সপ্লেনেশন সমেত লিখতে হবে। কি আছে? ফার্স্ট বলছে রিলায়েবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। নেক্সট নাম্বার 2তে বলেছে রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা। নাম্বার 3 আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে ইউজার্স এবিলিটি। আর 4 হচ্ছে কম্পারেবিলিটি মানে কনসিস্টেন্সি আর ডিসক্লোজার। তাহলে মোট 4টে আমাদের কোয়ালিটেটিভ ক্যারেক্টার আছে। কি? ফার্স্ট রিলায়েবিলিটি, নেক্সট রেলিভেন্স, তারপর আন্ডারস্ট্যান্ডেবিলিটি আর কম্পারেবিলিটি। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হিসাব নিকাশ তত্ত্বের প্রধান গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে সততা আর পক্ষপাতশূন্যতা। যখন কেউ অ্যাকাউন্টিং ইনফরমেশন বিচার করবে তখন কিন্তু সত্যতা এবং তার বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কোনো আর্থিক প্রতিষ্ঠানে একজন হিসাবরক্ষকের প্রধান কাজই হচ্ছে একটা নির্ভুল, ত্রুটিহীন এবং সত্যতা সম্পন্ন ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করা। এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও হিসাব নিকাশের যে 4টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব তার প্রথমটা হচ্ছে রিলায়েবিলিটি। হিসাব নিকাশ তথ্যকে সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য হতে হয়। যে কোনো হিসাব নিকাশ তথ্য তাহলে এর আন্ডারে আমরা দেখো 4টে পয়েন্টস লিখেছি। কি? ফার্স্ট লিখেছি ফেথফুল রিপ্রেজেন্টেশন। ফেথফুল রিপ্রেজেন্টেশনে কি বলছে না, ইনফরমেশন মাস্ট ফেথফুলি রিপ্রেজেন্ট দ্য এফেক্ট অফ ট্রানজাকশনস অ্যান্ড আদার ইভেন্টস। If the information is to represent faithfully the transactions and other events that is purport to represent, it is necessary that they are accounted for and presented in accordance with their substance and economic reality and not merely their legal form. মানে রিপ্রেজেন্টেশন যেটা হবে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে। নেক্সট বলছে নিউট্রালিটি। নিউট্রালিটি মানে পক্ষপাতহীনতা। জাজমেন্ট ইজ রিকোয়ার্ড ইন অ্যারাইভিং অ্যাট মেনি আইটেমস ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবে তখন অনেক ক্ষেত্রেই জাজমেন্টের প্রয়োজন হবে। জাজমেন্ট ইজ ইনভলভড ইন ভ্যালুইং স্টক, determining the amount of doubtful debts, etc. Neutrality means that these judgments are made without any bias. কোনো রকম বায়াসনেস ছাড়াই কিন্তু জাজমেন্ট দিতে হবে। নাম্বার 3 prudence. Caution must be exercised while preparing financial statement. যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে তখন কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে।
For example, collectivity of receivable, the warranty claims that may occur, etc. And last, completeness. The information in the financial statements must be complete within the bounds of materiality and cost. অবশ্যই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে সেটা কিন্তু কমপ্লিট হতে হবে। নাম্বার 2 কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি বলছে? রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতা। হিসাব নিকাশ তথ্যের বিশ্বাসযোগ্যতা থাকার পাশাপাশি সেই তথ্যটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে হবে, মানে সেই প্রতিষ্ঠানের জন্য রেলিভেন্ট হতে হবে এবং মাস্ট বি রেলিভেন্ট টু দ্য ইউজার্স, যারা সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ইউজ করবে, যারা অ্যাকাউন্টিং ইনফরমেশানগুলো ইউজ করবে তাদের জন্য রেলিভেন্ট হতে হবে। হিসাব নিকাশ তথ্য বিশ্লেষণের সময় সেই প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা রাখে কিনা তা একান্তভাবে যাচাই করতে হবে। নাম্বার 3, আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে বোধগম্যতা। আর্থিক বিবরণী থেকে প্রস্তুত যে কোনো হিসাব নিকাশ সংক্রান্ত তথ্য বোধগম্য হতে হবে, মানে যে সমস্ত ইউজাররা যারা এটা ইউজ করছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা ইউজফুল হতে হবে, মানে সেটা ইউজার্স এবিলিটি, যারা ইউজ করছে তাদের কাছে বোধগম্য হতে হবে। আর নাম্বার 4 কি বলছে? কম্পারিবিলিটি মানে তুলনীয়তা। কোনো আর্থিক প্রতিষ্ঠানের হিসাব নিকাশ তথ্যকে তুলনামূলকভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন, যার মাধ্যমে আর্থিক বিবরণী ব্যবহারকারীগণ একটি হিসাবকালের মধ্যে প্রস্তুত আর্থিক বিবরণীর সঙ্গে অন্য একটি হিসাবকালে প্রস্তুত আর্থিক বিবরণীর মধ্যে তুলনা করতে পারে। মানে বিভিন্ন ইউজফুলনেস ইজ এনহ্যান্সড ইফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ক্যান বি কম্পেয়ার্ড উইথ সিমিলার ইনফরমেশন। দুটো সিমিলার ইনফরমেশনের মধ্যে কিন্তু সেটা কম্পেয়ার করা যেতে পারে, সেইভাবে অ্যাকাউন্টিং ইনফরমেশন ব্যবহার করতে হবে। এই দুটো পয়েন্ট আছে। কনসিস্টেন্সিতে কি বলছে? ওয়ান চুজেন অ্যান অ্যাকাউন্টিং বেসিস শুড নট বি চেঞ্জড আনলেস ইট ইজ নেসেসারি টু কনফার্ম টু দ্য কনজারভেটিজম কনসেপ্ট উইচ ইজ অফ গ্রেটেস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো অ্যাকাউন্টিং বেসিস যে অ্যাকাউন্টিং বেসিসটা আমরা ইউজ করব সেটা কোনো রকম যদি দরকার না পড়ে তাহলে কিন্তু আমরা চেঞ্জ করব না, কারণ দুরকম যদি অ্যাকাউন্টিং ইনফরমেশান আমরা ইউজ করি তাহলে কিন্তু আর কম্পেয়ার করা যাবে না। আর লাস্ট বলছে ডিসক্লোজার। ইট ইজ অ্যান অ্যাকাউন্টিং প্রিন্সিপাল দ্যাট রিকোয়ার্স full disclosure of all material matters affecting the financial statements that would be of interest to the users of accounting information. তাহলে এইভাবে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান যদি কোয়েশ্চেন আসে তাহলে এই 4টে মেন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স লিখে তার আন্ডারে আমরা এই পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই মেনশন করব। এরপরে আমি পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা বেসিস অফ অ্যাকাউন্টিং। বেসিস অফ অ্যাকাউন্টিং 3 রকম বেসিস আছে। প্রথমে ক্যাশ বেসিস, তারপর অ্যাক্রুয়াল বেসিস, আর তারপরে হাইব্রিড বেসিস। ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস আর হাইব্রিড বেসিস। এবার এই 3টে বেসিস নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথমে কি বলছে? ক্যাশ বেসিস। হোয়াট ইজ ক্যাশ বেসিস? ইট ইজ আ মেথড অফ অ্যাকাউন্টিং ইন হুইচ transactions are recorded in the books of account when cash is actually received or paid and not when the transactions take place. মানে এই বেসিসে যখন ক্যাশ অ্যাকচুয়ালি আমি পাচ্ছি বা পেড করছি তখনই আমি অ্যাকাউন্টিংয়ে লিখব, মানে হিসাবে লিখব। যখন সেই ট্রানজাকশানটা ঘটছে when the transactions take place তখন কিন্তু নয়। মানে ট্রানজাকশান যখনই ঘটুক, যখন আমি অ্যাকচুয়ালি ক্যাশ পাবো বা ক্যাশ দেব একমাত্র তখনই কিন্তু আমরা এই হিসাবে ক্যাশ বেসিস হলে অ্যাকাউন্টিংয়ে লিখব। এই পদ্ধতিতে কোনোরূপ ধার বা বাকি লেনদেনকে বিবেচনা করা হয় না। মানে কোনো ধার যদি থাকে তাহলে সেটাকে কিন্তু বিবেচনা করা হবে না। অর্থাৎ নগদ অর্থ
পরের বছরের জন্য প্রদান করলেও তা সংশ্লিষ্ট বছরের হিসাবের খাতায় খরচ হিসেবে ধরা হয়। মানে আমি পরের বছরের কোনো খরচ এই বছর আমি ক্যাশ পে করে দিয়েছি, মানে অ্যাডভান্স পে করে দিয়েছি, যেহেতু আমি ক্যাশ পেড করলাম তাহলে কিন্তু আমি এটা হিসাবে ধরবো। আবার অন্য বছরের প্রাপ্য অর্থ পাওয়া গেলে তাও সংশ্লিষ্ট বছরের রেভিনিউ বলে বিবেচিত করব। অর্থাৎ আগের কোনো বছরের হয়তো কোনো অর্থ আমি পাইনি, ডিউ ছিল, সেটা আমি এবছর পেলাম, তাহলে ক্যাশ রিসিভ হলো, যদিও খরচটা ট্রানজাকশানটা আগের বছরে, তাহলে ট্রানজাকশানটা ঘটেছে আগের বছর কিন্তু ক্যাশ পাচ্ছি আমি এই বছর, তাহলে আমি হিসাবে কোন বছরে দেখাবো, এই বছরে দেখাবো। তাহলে এটাই হচ্ছে ক্যাশ বেসিস। এখানে নেট প্রফিট বা নেট ইনকাম কিভাবে হবে না, ডিফারেন্স বিটুইন ক্যাশ রিসিভ অ্যান্ড ক্যাশ পেমেন্ট। তুমি যা ক্যাশ রিসিভ করছো আর যা ক্যাশ পেমেন্ট করছো তার ডিফারেন্সটাই হচ্ছে নেট প্রফিট বা নেট ইনকাম। তাহলে এটা হচ্ছে তোমার ক্যাশ বেসিস। এবার আমরা ক্যাশ বেসিসেরই কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখে নেব। অ্যাডভান্টেজেস কি বলেছে, transactions are recorded only when all phases of transactions are complete। যখন ক্যাশ পাওয়া হয়ে যাচ্ছে মানে পুরো ট্রানজাকশান কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে একমাত্র তখনই আমরা সেই ট্রানজাকশানটা রেকর্ড করব। Transactions are recorded only when all phases of transactions are complete। Number 2, রেকর্ডিং অফ ট্রানজাকশানস আর সিম্পল। ক্যাশ পাচ্ছি লিখে দিচ্ছি বা ক্যাশ পে করছি আমি লিখে দিচ্ছি, তাহলে এখানে রেকর্ডিং অফ ট্রানজাকশান আর সিম্পল। নাম্বার 3 কি বলছে না, রিলায়েবিলিটি অফ অ্যাকাউন্টিং ইনফরমেশান ইজ ইনক্রিজড। অ্যাকাউন্টিং ইনফরমেশানের যে রিলায়েবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা সেটা এই বেসিসে ইনক্রিজ করে। Number 4, this method reflects the actual inflow and outflow of cash। অ্যাকচুয়ালি কতটা ক্যাশ তোমার বিজনেসে ইনফ্লো হচ্ছে মানে বিজনেসে আসছে বা কতটা ক্যাশ তোমার আউটফ্লো হচ্ছে সেটা কিন্তু এই মেথড থেকেই জানা যায়। তাহলে এই অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নেব। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি কি বলেছে, ফার্স্ট বলছে দিস মেথড অফ অ্যাকাউন্টিং ইজ inappropriate for most বিজনেস। বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই মেথডটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কারণ যখন ট্রানজাকশান ঘটছে আমি তখন কিছুই লিখছি না, কিন্তু ক্যাশ পাচ্ছি তখন লিখছি, তাহলে এই মেথডটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 2তে কি বলছে না, ইট ডাজ নট টেক ইনটু অ্যাকাউন্ট ফিক্সড অ্যাসেটস, ডেটার্স, ক্রেডিটার্স, ইনভেন্টারিজ, প্রিপেমেন্টস, অ্যাক্রুয়ালস এক্সেট্রা। মানে এই অ্যাকাউন্টে শুধুমাত্র আমি ক্যাশ নিয়েই আলোচনা করব, মানে ক্যাশই আমি লিখব। এছাড়া ক্যাশ ছাড়া কোনো রকম ফিক্সড অ্যাসেটস, ডেটার্স, ক্রেডিটার্স, ইনভেন্টারিজ, প্রিপেমেন্টস মানে আগে আমি পেমেন্ট করে দিলাম, অ্যাডভান্স যেটা পেমেন্ট করে দিলাম, বা কোনো অ্যাক্রুয়ালস মানে কোনো বাকি আছে আউটস্ট্যান্ডিং, সেগুলো কিন্তু এই বেসিসে আসে না। নাম্বার 3তে কি বলছে, নো ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট ক্যান বি প্রিপেয়ার্ড। কোনো রকম ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট মানে যেটাকে আমরা ফাইনাল অ্যাকাউন্ট বলে থাকি সেটা কিন্তু এই বেসিসে তৈরি করা হয় না। আর নাম্বার 4 ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস মানে যেটাকে আমরা শর্টে গ্যাপ বলে থাকি, GAAP, গ্যাপ ডু নট রেকগনাইজ দিস বেসিস। এই হোয়াট ইজ গ্যাপ কি সেটা আমরা এরপরে আলোচনা করব পরবর্তী ভিডিও বা পরের দিকে তোমাদের আছে সেই গ্যাপ রিলেটেড ইনফরমেশন না তোমরা পাবে। তো এখানে জাস্ট এই গ্যাপ ডু নট রেকগনাইজ দিস বেসিস। তাহলে এই হচ্ছে ক্যাশ বেসিস। আমরা ক্যাশ বেসিস কাকে বলে নিয়ে আলোচনা করলাম এবং তার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস দেখলাম। আমরা নেক্সট বেসিসে চলে যাব। নেক্সট বেসিসটা কি, অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস মানে প্রাপ্য প্রদেয় ভিত্তিক হিসাব নিকাশ, অর্থাৎ প্রাপ্য থাকলে মানে যদি আমি কিছু পাবো বা কিছু আমাকে প্রদেয় মানে দিতে হবে সেগুলো আমরা এই বেসিসে লিখে থাকি। তাহলে হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস?
Accrual basis of accounting is an accounting system which records revenues and expenses as they are earned or incurred, not as cash received or paid respectively. তাহলে এখানে যখন কোনো রেভিনিউ বা এক্সপেন্স আর্ন হচ্ছে তখন আমরা সেটা রেকর্ডে লিখি, ক্যাশ রিসিভ আর পে করলে নয়। তাহলে এখানে কিন্তু ট্রানজাকশান ঘটলেই মানে রেভিনিউ বা এক্সপেন্স ঘটলেই আমরা হিসাবে লিখি। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাক্রুয়াল বেসিস। এই বেসিসে কি বলছে না, অন্য বছরের প্রাপ্য অর্থ কোনো হিসাবকালে পাওয়া গেলে এবং অন্য বছরের দেয় খরচ কোনো হিসাবকালে মিটিয়ে দিলে তা সংশ্লিষ্ট বছরের রেভিনিউ বা খরচ নির্ধারণে আসে না। মানে আগের বছরের কোনো খরচ আমি আগের বছরের কোনো প্রাপ্য অর্থ আমি এবছর পেলাম, তাহলে ক্যাশ রিসিভ ঘটছে এই বছর কিন্তু আমার ট্রানজাকশানটা অলরেডি ঘটে গেছে আগের বছর, তাহলে সেইটা কিন্তু আমি এই বছর অ্যাক্রুয়াল বেসিসে হিসাবে লিখব না, আমি আগের বছর যখন ট্রানজাকশান ঘটেছিল তখনই হিসাবে লিখেছি। আবার সংশ্লিষ্ট বছরের প্রাপ্য অর্থ অন্য হিসাবকালে গ্রহণ করলে বা সংশ্লিষ্ট বছরের দেয় অর্থ অন্য হিসাবকালে প্রদান করলে তা সংশ্লিষ্ট বছরের নিট আয় আসবে। তাহলে পরবর্তী বছরে মানে এটা আমাদের যদি আমি বলি যে 19-20 অ্যাকাউন্টিং ইয়ারের কোনো খরচ আমি 20-21 অ্যাকাউন্টিং ইয়ারে পে করব, এখনও করিনি, বাকি আছে আউটস্ট্যান্ডিং, কিন্তু আমার ট্রানজাকশানটা এই বছরই ঘটে গেছে কিন্তু আমার ক্যাশ পেড হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই বছর লিখব। মানে আগের কোনো বছরের যদি আমি এবছর পাই তাহলে সেটা আমি কিন্তু এখানে লিখব না, কারণ ট্রানজাকশানটা আগের বছর ঘটে গেছে, ক্যাশ পাচ্ছি আমি এবছর। কিন্তু এই বছরের কোনো খরচ বা এই বছরের কোনো জিনিস যদি আমি ফিউচার ইয়ারে আমার পরের বছর করব বা পরের বছর আমি পাবো এরকম রেখে দিই তাহলে সেটা কিন্তু আমি অ্যাক্রুয়াল বেসিসে লিখব। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাক্রুয়াল বেসিস। এবার এই অ্যাক্রুয়াল বেসিসের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেখব। অ্যাক্রুয়াল বেসিসের ফার্স্ট অ্যাডভান্টেজ বলছে দিস মেথড ইজ ওয়াইডলি ইউজড বাই মোস্ট বিজনেস। তাহলে আমরা ক্যাশ বেসিসে কি দেখেছিলাম যে ক্যাশ বেসিস কিন্তু বেশিরভাগ বিজনেস ইউজ করে না, কিন্তু এই অ্যাক্রুয়াল বেসিস ইজ ওয়াইডলি ইউজড বাই মোস্ট বিজনেসেস। ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট ক্যান বি প্রিপেয়ার্ড। এই অ্যাক্রুয়াল বেসিসে ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট তৈরি করা হয়, যেটা কিন্তু ক্যাশ বেসিসে করা হয় না, কারণ ক্যাশ বেসিসে আমরা পড়লাম যে নো ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট ক্যান বি প্রিপেয়ার্ড। নাম্বার 3 অ্যাডভান্টেজ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস মানে গ্যাপ রিকগনাইজ দিস বেসিস অফ অ্যাকাউন্টিং। এখানে অ্যাক্রুয়াল বেসিসে গ্যাপ রেকগনাইজ দিস বেসিস অফ অ্যাকাউন্টিং, কিন্তু ক্যাশ বেসিসে পড়লাম যে আমরা গ্যাপ ডাজ নট রেকগনাইজ অ্যাকাউন্টিং বেসিস। নাম্বার 4, ইট হেল্পস কম্প্যারিজন অফ অ্যাকাউন্টিং সিস্টেম। এটা দুটো ইয়ারের মধ্যে কম্পেয়ার করতে বা দুটো অ্যাকাউন্টিং ইনফরমেশনের মধ্যে কম্পেয়ার করতে হেল্প করে। তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যাক্রুয়াল বেসিসের অ্যাডভান্টেজেস। আর অ্যাক্রুয়াল বেসিসের ডিসঅ্যাডভান্টেজ কি, দিস মেথড ইজ নট সিম্পল, কারণ কোন ইয়ারের কোনটা প্রাপ্য, কোনটা অ্যাক্রুয়াল আছে, কোনটা আউটস্ট্যান্ডিং আছে আমাকে সবটা মাথায় রেখে হিসাব করতে হয়। শুধু ক্যাশ পেলাম আর লিখে দিলাম বা ক্যাশ পে করলাম আর লিখে দিলাম নয়, তাহলে কোনটা আমাকে আউটস্ট্যান্ডিং আছে, কোনটা প্রিপেড হয়েছে, কোনটা প্রি রিসিভ হয়েছে, তাহলে সবটা আমাকে হিসাবের মধ্যে দেখাতে হচ্ছে, তাই দিস মেথড ইজ নট সিম্পল। নাম্বার 2, it is possible to adopt a variety of accounting principles and procedures. এখানে variety of accounting principle and procedure adopt করা possible. Number 3, this method does not reflect the অ্যাকচুয়াল ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ ক্যাশ, কারণ কতটা তোমার ট্রানজাকশান ঘটলেই তুমি হিসাবে লিখে দিচ্ছ, কিন্তু তার মানে যে ক্যাশ ইনফ্লো হচ্ছে বা ক্যাশ আউটফ্লো হচ্ছে তা তো নয়। তাহলে এই মেথডে কিন্তু অ্যাকচুয়ালি কতটা ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হচ্ছে সেটা রিফ্লেক্ট করে না। তাহলে অ্যাক্রুয়াল বেসিসের আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখলাম।
দেখো আমি যখন আলোচনা করলাম তখন ক্যাশ বেসিসের সাথে আমি কিন্তু অ্যাক্রুয়াল বেসিস কম্পেয়ার করে করে আলোচনা করলাম। তাই তোমাদের যদি ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের ডিফারেন্স আসে তাহলে কিন্তু তোমরা এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর ডেফিনেশন থেকেই তোমরা ডিফারেন্সটা লিখতে পারবে। তাহলে এই দুটোর মানে ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের যদি তোমাদের ডেফিনেশন আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভালো করে পড়া থাকে সেখান থেকেই তোমরা ডিফারেন্স বিটুইন ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস এই কোশ্চেনটাও লিখতে পারবে। এরপরে আমি দেখব হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং, মানে 3 নম্বরটা। হাইব্রিড বেসিস কি না, হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ দ্য মিক্সচার অফ ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, মানে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংয়ের মিক্সচার হচ্ছে এই হাইব্রিড বেসিস অফ অ্যাকাউন্টিং। এখানে কি হয়, আন্ডার দিস মেথড ইনকাম ইজ রেকর্ডেড ওয়েন ক্যাশ ইজ অ্যাকচুয়ালি রিসিভড, মানে ক্যাশ বেসিসের মতন যে ইনকামটা রেকর্ড হচ্ছে যখন ক্যাশ অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে। সেখানে কিন্তু প্রি রিসিভ বা প্রি রিসিভ হলে আমরা লিখব না কোনো ইনকাম। ইট ডাজ নট টেক ইনটু কনসিডারেশন এনি অ্যাক্রুয়াল ইনকাম, কিন্তু অ্যাক্রুয়াল কোনো রকম অ্যাক্রুয়াল ইনকাম আমরা হাইব্রিড বেসিসে লিখি না। However, expenses are recorded as they are incurred, not when cash is paid. কিন্তু এক্সপেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্রুয়াল বেসিস মেনটেন করি, মানে এক্সপেন্স যখন আমার ট্রানজাকশান হচ্ছে, মানে এক্সপেন্স যখন আমার ট্রানজাকশানটা হচ্ছে তখনই আমি লিখে দেবো, ক্যাশ যখন পে করছে তখন নয়। তাহলে এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। তাহলে ইনকামটা আমি রেকর্ড করছি ক্যাশ বেসিসে, যে ক্যাশ ইজ অ্যাকচুয়ালি রিসিভড, ইনকাম রেকর্ড করছি ক্যাশ বেসিসে, কিন্তু এক্সপেন্স রেকর্ড করছি অ্যাক্রুয়াল বেসিসে। তাহলে হাইব্রিড বেসিসটা হচ্ছে মিক্সচার অফ ক্যাশ বেসিস অ্যান্ড অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে এখানে আমরা এর ডেফিনেশনটা পড়ে নেব। তাহলে এই হচ্ছে 3টে বেসিস অফ অ্যাকাউন্টিং। নেক্সট কোশ্চেন দেখব টাইপস অফ অ্যাকাউন্টিং। টাইপস অফ অ্যাকাউন্টিং দেখো 3 রকমের টাইপস আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এগুলো ডেফিনেশন বা শর্ট নোটস হিসেবে তোমাদের আসতে পারে, তাহলে সেগুলো একটু আমরা দেখে নিই। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে প্রথম দেখব ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। কি বলছে, Financial accounting is the recording and processing of financial data affecting the business unit which relates to the past and is generally for 1 year. মানে কোনো একটা বছরের মানে কোনো একটা 1 ইয়ারের ফিনান্সিয়াল ডেটা মানে আর্থিক হিসাব নিকাশের রেকর্ড করে কে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ দ্য রেকর্ডিং অ্যান্ড প্রসেসিং অফ ফিনান্সিয়াল ডেটা affecting the business unit which relates to the past and is generally for 1 year. The end of product of financial accounting is আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের শেষে আমরা কী কী তৈরি করি, কী কী ক্যালকুলেট করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড এন্ডেড, মানে একটা নির্দিষ্ট হিসাবকালে ধরে আমরা সারা বছর ধরে হিসাব করি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি, যেটার মাধ্যমে আমরা কি দেখতে পাই, উইচ শোজ দ্য প্রফিট আর্ন অর লসেস ইনকার্ড। একটা হিসাব বছরে, একটা নির্দিষ্ট হিসাব বছরে কতটা আমার প্রফিট হচ্ছে আর কতটা লস হচ্ছে সেটা আমরা বুঝতে পারি এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে। আর কি প্রস্তুত করি, আর কি প্রিপেয়ার করি, ব্যালেন্স শিট অন দ্য লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেতে আমরা ব্যালেন্স শিট তৈরি করি উইচ শোজ দ্য ফিনান্সিয়াল পজিশন। ফিনান্সিয়াল পজিশন মানে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কতটা অ্যাসেট আছে, কতটা লায়াবিলিটি আছে, ফিনান্স পজিশন কেমন, তার আর্থিক পজিশন কেমন, সেগুলো আমরা এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ব্যালেন্স শিটের মাধ্যমে প্রকাশ করি। তাহলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ফিনান্সিয়াল ডেটা রেকর্ড করা হয়। নেক্সট টাইপ কস্ট অ্যাকাউন্টিং।
কস্ট অ্যাকাউন্টিংয়ে কী বলছে? কস্ট অ্যাকাউন্টিং ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য কস্ট টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস। যে সমস্ত প্রতিষ্ঠান প্রোডাকশনের সাথে যুক্ত কোনো গুডস বা সার্ভিস প্রডিউস করে তাদের হিসাব রাখার জন্য কস্ট অ্যাকাউন্টিং করা হয়। হিসাব নিকাশের অন্যতম শাখাই হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং। পরিব্যয় হলো, যাকে বাংলায় পরিব্যয় হিসাব নিকাশ বলা হয়, পরিব্যয় হলো প্রকৃত ও সম্ভাব্য খরচ যা কোনো পণ্য বা সেবা উপকরণগুলির জন্য আরোপিত হয়। হিসাব নিকাশের যে শাখায় প্রতিষ্ঠানের যাবতীয় পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য পরিব্যয় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, বন্টন, সংক্ষিপ্তকরণ এবং ফাইনালি সেগুলো থেকে প্রতিবেদন প্রস্তুত করা হয় তাকেই পরিব্যয় হিসাব নিকাশ বলে। পরিব্যয় হিসাব নিকাশ নির্ণয়ের জন্য আর্থিক হিসাব নিকাশের ওপরও কিন্তু বিশেষভাবে নির্ভরশীল থাকতে হয়। তারপর কি বলছে? ইট মেনটেন ডিটেল রেকর্ডিং অ্যান্ড অ্যানালিসিস অফ এক্সপেন্ডিচার ইনকার্ড ইন কানেকশন উইথ দ্য অপারেশন অফ এনি বিজনেস। কোনো প্রতিষ্ঠানের কোনো অপারেশন রিলেটেড মানে কোনো কাজ বা কোনো প্রোডাকশন রিলেটেড কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের কস্ট অ্যাকাউন্টিং করতে হয়। তবে কস্ট অ্যাকাউন্টিং কিন্তু এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়েরই একটা পার্ট। এরপরে আমরা লাস্ট অ্যাকাউন্টিং দেখব। লাস্ট অ্যাকাউন্টিংটা কি বলেছে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, মানে ব্যবস্থাপনা বা পরিচালন হিসাব নিকাশ। Management accounting is that part of accounting which is concerned mainly with internal reporting to the managers of a business unit. একটা বিজনেস ইউনিটে যে ম্যানেজারদের এফিসিয়েন্সি, অর্থাৎ ম্যানেজাররা ঠিক মতন কাজ করছে কিনা, ম্যানেজারদের দক্ষতা, তাদের কিছু উইকনেস থাকলে সেই ব্যাপারে যে অ্যাকাউন্টিং করা হয় সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবং এটা অবশ্যই মেনলি উইথ ইন্টারনাল রিপোর্টিং, কারণ ম্যানেজমেন্ট ইন্টারনাল পার্ট, একটা বিজনেসের ইন্টারনাল ইউজার বা ইন্টারনাল পার্ট, তাই এই রিপোর্টিং টোটালি ইন্টারনাল রিপোর্টিং। ইট রিলেটস টু প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং উইচ ইজ ইউজফুল টু দ্য ম্যানেজমেন্ট ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশন। তাহলে এটা কিসের সাথে রিলেট করছে? প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং, মানে যে কাজগুলো ম্যানেজমেন্ট করে থাকে, প্ল্যানিং করে, কন্ট্রোল করছে এবং ডিসিশন নিচ্ছে, হুইচ ইজ ইউজফুল টু দ্য ম্যানেজমেন্ট ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশন। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে তথ্য বিশ্লেষণ করে, বিভিন্ন হিসাবের তথ্য বিশ্লেষণ করে লগ্নিকারী প্রতিষ্ঠানে আর্থিক লগ্নি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়া প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণ, কারচুপি প্রতিরোধ, যে কোনো ফ্রড হচ্ছে কিনা, সংগঠিত পরিচালন নীতি রচনা প্রভৃতি ক্ষেত্রে হিসাব নিকাশ বিশেষভাবে সাহায্য করে থাকে। তাহলে এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে এই তিনটে আমরা টাইপস অফ অ্যাকাউন্টিং এখানে পড়লাম। তাহলে আজকে আমরা কি কি পড়লাম না, ফার্স্ট পড়লাম কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। নাম্বার 2 কোশ্চেন পড়লাম বেসিস অফ অ্যাকাউন্টিং, তার মধ্যে তিনটে বেসিস আছে, ক্যাশ বেসিস, অ্যাকচুয়াল বেসিস আর হাইব্রিড বেসিস। আর নাম্বার 3 কোশ্চেন পড়লাম টাইপস অফ অ্যাকাউন্টিং, তার মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তাহলে এগুলো পড়লাম। এবার আমার এই চ্যাপ্টারে আর দুটো কোশ্চেনই আছে তোমাদের, সেটা হচ্ছে ডিফারেন্স আছে দুটো। কি কি ডিফারেন্স? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিংয়ের ডিফারেন্স, আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ডিফারেন্স। এই দুটো ডিফারেন্স তোমরা বইতে পাবে। তোমরা কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যদি ভালো করে পড়ো তাহলে সেখান থেকেই তোমরা ডিফারেন্স বানিয়ে নিতে পারবে। চেষ্টা করবে ডিফারেন্সগুলো সাবজেক্ট লিখে তারপর লেখার। যে কোনো সাবজেক্টে যে কোনো ডিফারেন্স লিখতে গেলে তোমাকে সাবজেক্ট লিখে তারপর ডিফারেন্স লিখলে সেটা আনসারটা ভালো হবে। তাহলে এইভাবে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে। আমি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। তোমাদের বই
বই থেকে তোমরা আরও বেশ ভালো করে এগুলো আলোচনা করতে পারবে এবং বই থেকে ডিটেলস পড়ে নিয়ে তারপরে ভিডিওটা দেখে ভালো করে প্র্যাকটিস করবে।